ক্যামেরা পিছনে রয়েছে, ওই তো ক্যামেরা। আচ্ছা, ওয়াইফাই লাইন না থাকার জন্য এই সমস্যা হচ্ছিল, সরি। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, জন্ডিস, ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে পেশেন্ট সিমটম কমপ্লেন করবে যে তার হাই কালার্ড বা ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য ইউরিন হচ্ছে, পেল স্টুল হচ্ছে এবং ইচিং হবে। আমরা এক্সামিনেশন করে জেনারেল এক্সামিনেশনে পাবো জন্ডিস পাবো, স্ক্র্যাচ মার্ক পাবো, এভিডেন্স অফ জন্ডিস অ্যান্ড স্ক্র্যাচ মার্ক পাবো। এটা হলো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস। জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন বা রিজনাল এক্সামিনেশন করে আমরা পেতে পারি টেন্ডার বা এনলার্জ লিভার পেতে পারি, বা ওই সবসময় নিশ্চিত না, পেতে পারি। ইউজুয়ালি লিভার এনলার্জ থাকবে। আর কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, আমরা যদি কোনো কারণ জানা থাকে সেটা কারণের এভিডেন্স পেতে পারি। এবার আমরা নিশ্চিত হব কিভাবে? জন্ডিসের রোগী নিশ্চিত হব আমরা পরীক্ষা করব। পরীক্ষা করে প্রথমে আমরা নিশ্চিত হব তার জন্ডিস আছে কিনা। জন্ডিস আছে কিনা নিশ্চিত হতে গেলে আমাদের সেরাম বিলিরুবিন করতে হবে। সেরাম বিলিরুবিন জন্ডিস হলে বেশি থাকবে। এরপর আমাদের চিন্তা নিশ্চিত হতে হবে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস কিনা। অবস্ট্রাকটিভ জন্ডিস নিশ্চিত হওয়ার জন্য আমরা করতে পারি জন্ডিসের ডাইরেক্ট বিলিরুবিন আছে কিনা, অর্থাৎ কনজুগেটেড বিলিরুবিন আছে কিনা সেটা আমরা দেখব। সুতরাং আমরা বিলিরুবিনের টোটাল বিলিরুবিন অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেল যদি আমরা দেখি তাহলে আমরা একটা ইনফরমেশন পাবো। আর কি করতে পারি আমরা সেরাম বিলিরুবিন টোটাল এইচজিপিটি এবং অ্যালকালাইন ফসফেটেজ লেভেল দেখলে আমরা জন্ডিস অবস্ট্রাকটিভ কিনা তার পক্ষে এভিডেন্স পাবো, ইনডাইরেক্ট এভিডেন্স পাবো। যদি অ্যালকালাইন ফসফেটেজ লেভেল খুব হাই হয় এবং এখানে বিলিরুবিন এইচজিপিটি লেভেলও বাড়বে, অ্যালকালাইন ফসফেটেজ লেভেলও বাড়বে, কিন্তু অ্যালকালাইন ফসফেটেজের বাড়ার ইন্টেন্সিটি এইচজিপিটি বাড়ার থেকে অনেক বেশি থাকবে। কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসে হেপাটোসেলুলার ড্যামেজ কম হয়, অ্যালকালাইন ফসফেটেজ থাকে হচ্ছে বিলিয়ারি ট্রির গায়ে যেসব এপিথেলিয়াম থাকে সেগুলি। সুতরাং বিলিয়ারি ট্রি এপিথেলিয়ামের ইনজুরি অবস্ট্রাকটিভ জন্ডিসে বেশি হবে, হেপাটোসাইট থেকে বেশি হবে। এই জন্যে অ্যালকালাইন ফসফেটেজ লেভেল বেশি হবে। এই ব্যাখ্যা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করা হতে পারে যে অ্যালকালাইন ফসফেটেজ কেন বাড়বে, এইচজিপিটি কেন বাড়বে না। এইচজিপিটি থাকে লিভার সেলের ভিতরে, সুতরাং লিভার সেল ইনজুরি অবস্ট্রাকটিভ জন্ডিসে কম হয়, আর লিভার সেল ইনজুরি বেশি হয় ইনফেক্টিভ জন্ডিসে আর টক্সিক জন্ডিসে। হেপাটোসেলুলার জন্ডিস যেটাকে আমরা বলি, হেপাটোসেলুলার জন্ডিসে বা হেপাটিক জন্ডিসে লিভার সেল ইনজুরি বেশি হবে, সেখানে এইচজিপিটি বেশি থাকবে, অ্যালকালাইন ফসফেটেজ লেভেল কম থাকবে, মানে বাড়বে দুটোই, কম বাড়বে। এবার আমরা চলে যাই, আগের দিনও বলেছিলাম কজ অফ জন্ডিস অবস্ট্রাকটিভ বা সার্জিক্যাল জন্ডিস, যেটা আগের দিনও বলেছি যে মিনিমাম 3-4টা কজ তোমাদের বলতে হবে অবস্ট্রাকটিভ জন্ডিসের। 1 নম্বরই হচ্ছে কোলিডোকোলিথিয়াসিস বা স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। 2 নম্বর হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। 3 নম্বর কোলাঞ্জিও কার্সিনোমা। এই 3টা না বললে হবে না। এরপরে কি হতে পারে? biliary tree, injury to the biliary tree বা biliary tree, স্ট্রাকচার অফ দ্য biliary tree যে কোনো কারণে হতে পারে। ইউজুয়ালি পোস্ট অপারেটিভ হয় biliary tree ইনজুরির জন্য, পোস্ট biliary tree ইনজুরির জন্য হতে পারে। আর ওই যে একটা বলছিলাম যে থিওরিটিক্যালি অনেকেই অনেক সময় বলে যে
ওয়ার্মের জন্য, ওয়ার্ম ইন দ্য কমন বাইল ডাক্ট, বাট ইট ইজ ভেরি ভেরি রেয়ার। মিনিমাম তোমাদের ওই 3টা কথা বলতে হবে, এই 3টা যেন ভুল না হয়। আবার আমি একটু পিছনে ফিরে যাই, ওই যে বলেছিলাম প্ল্যান অফ ইনভেস্টিগেশন। প্ল্যান অফ ইনভেস্টিগেশনের মধ্যে যদি থাকে তাহলে আমরা বিলিরুবিন করব, বোথ টোটাল বিলিরুবিন অ্যান্ড ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট বিলিরুবিন, এফজিপিটি, অ্যালকালাইন ফসফেটেস। এইটুকুন পর্যন্ত আমরা নিশ্চিত হব ইট ইজ অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কিন্তু কোনো ডিজিজ না, এটা একটা গ্রুপ অফ ডিজিজ বা গ্রুপ অফ ডিজঅর্ডার। অবস্ট্রাকটিভ জন্ডিস তুমি যখনই বলবা তখন তার সঙ্গে বলতে হবে ডিউ টু, কী কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে। প্রতিটা কারণের চিকিৎসা ভিন্ন, সুতরাং যে কারণে অবস্ট্রাকশন হয়েছে সেটা যেহেতু সার্জিক্যাল জন্ডিস, সার্জারি লাগবে, সুতরাং তোমাকে কারণটা খুঁজে বের করতে হবে। তাহলে বায়োকেমিক্যাল টেস্ট করার পরে আমাদের নেক্সট যে ইনভেস্টিগেশনটা জরুরি হবে সেটা হচ্ছে কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আমাদের বের করতে হবে। কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা কিভাবে বের করতে পারি? সিম্পল একটা ইমেজিং করে, ইমেজিং টেকনোলজি দিয়ে। মোস্ট অ্যাকসেপ্টেবল এবং গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইমেজিং ফর হেপাটোবিলিয়ারি ডিজিজ হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম ইনক্লুডিং প্যাঙ্ক্রিয়াস। এটা আমরা করব। এর বিকল্প আরও অনেক ইনভেস্টিগেশন আছে ইমেজিং, ওই যে বললাম, গতদিনও বলেছিলাম বোধহয়, ইআরসিপি আছে, এমআরসিপি আছে, হ্যাঁ, সিটি স্ক্যান আছে, বিভিন্ন টেকনিক আছে। বাট বেস্ট মেথড, ইনিশিয়াল নন ইনভেসিভ মেথড হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম ইনক্লুডিং প্যাঙ্ক্রিয়াস। এতটুকুনি বলতে হবে, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন বলার দরকার নেই। তাহলে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস নিশ্চিত হলাম, অবস্ট্রাকটিভ জন্ডিস নিশ্চিত হব, তারপর কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস বের করব অ্যাকর্ডিংলি, যত ইনভেস্টিগেশন লাগে পরপর, স্টেপ বাই স্টেপ। দিস ইজ দ্য প্ল্যান অফ ইনভেস্টিগেশন ইন অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস। এবার কোশ্চেন হচ্ছে হাউ ইউ ডিফারেন্সিয়েট সার্জিক্যাল জন্ডিস ডিউ টু স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট আর কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। এটা ভেরি ভেরি কমনলি আস্কিং কোশ্চেন, জিজ্ঞাসা করা হয়, দুটো জিজ্ঞাসা করা হতে পারে অথবা যে কোনো একটা। দুটো মানে হলো তোমাকে জিজ্ঞাসা করা হবে সিবিডির পেশেন্ট কি ফিচার নিয়ে প্রেজেন্ট করবে, আর কার্সিনোমা হেড অফ দ্য জন্ডিজের ধরন কীরকম হবে, সিবিডি জন্ডিজের, স্টোনের জন্ডিজের ধরন কীরকম হবে। মানে কার্সিনোমা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসের জন্ডিজের ধরনটা বলি, একদম এই কথাটুকুন বলতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না। পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, এই কথাটা বলতে হবে, পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। আর অবস্ট্রাকটিভ কার্সিনোমা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসে। আর যদি কোলিডোকোলিথিয়াসিস হয় তাহলে কি হবে? এটা হলো ইন্টারমিটেন্ট জন্ডিস। জন্ডিস থাকবে, কিছুদিন থাকবে, তারপর আবার আস্তে আস্তে কমে যাবে, আবার জন্ডিস হবে, আবার কমে যাবে। দিস ইজ দ্য ইউজুয়াল পিকচার, এর ব্যতিক্রম হতে পারে। তাহলে ইন্টারমিটেন্ট জন্ডিস হয় সাধারণত সিবিডিতে। আর অবস্ট্রাকটিভ কার্সিনোমা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াসে পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। সিবিডিতে জন্ডিস যদি হয় এটা ফ্রিকুয়েন্টলি ইট ইজ পেনফুল জন্ডিস। তার মানে ইন্টারমিটেন্ট জন্ডিস উইথ পেন। পেনটা কোন ধরনের পেন হয়? কোলিডোকোলিথিয়াসিসে পেনের ধরন কি হবে এটা আমি আগেও বলেছি, বিভিন্ন সময় ওয়ার্ডে ক্লাসে বলেছি। এটাও এক ধরনের কলিকি পেন হবে, যেহেতু টিউব ব্লক হচ্ছে, কলিকি পেন। বাট এই কলিকি পেনটা কিন্তু ক্লাসিক্যাল কলিকি পেন থেকে আলাদা। কীরকম আলাদা? ক্লাসিক্যাল কলিকি পেন হবে যেটা হলো যে পেনের একটা পিক থাকবে, এটা আবার বেজ লাইনে চলে আসবে, পেন ফ্রি কিছু সময় থাকবে, আবার পেন আসবে, আবার পেন ফ্রি একটা ইন্টারভেলে চলে আসবে। দিস ইজ ট্রু কলিকি পেন। এখানে হবে ফলস কলিকি পেন, বিলিয়ারি ট্রিতে ফলস কলিকি পেন। কেন ফলস কলিকি পেন হবে? কারণ অবস্ট্রাকশনের জন্যে বিলিয়ারি ট্রিতে একটা ইনফ্লামেশন থাকবে, সেই ইনফ্লামেশনের পেনটা তার সবসময় কম বেশি থাকবে। আর যখন অবস্ট্রাকশনের জন্য ভিতরের প্রেশার বেড়ে যাবে, জন্ডিস পেনটা একটু বেড়ে যাবে, ইন্টেন্সিটি মাঝে মাঝে বাড়বে কন্ট্রাকশনের সাথে সাথে। সুতরাং একেবারে বেজ লাইন কখনো টাচ করবে না, পেন কখনো বেজ লাইন টাচ করবে না। বেজ লাইনে কিছু পেন থাকবে, তারপরে এর থেকে ইন্টেন্সিটি বাড়বে কমবে, ইন্টেন্সিটি বাড়বে কমবে। এটাকে আমরা বলি ফলস কলিকি পেন, ইট ইজ নট ট্রু কলিকি পেন।
তাহলে সিবিডি স্টোনে ইন্টারমিটেন্ট জন্ডিস উইথ আর উইদাউট পেন থাকতে পারে, কিন্তু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের ক্লাসিক্যাল ফিচার হচ্ছে পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। আর ক্যান্সার যদি পেরিয়াম্পুলারি ক্যান্সার হয় তাহলে কীরকম জন্ডিস হবে? কতটা হবে? ফ্লাকচুয়েটিং জন্ডিস। জন্ডিস থাকবে, তারপরে টোটালি জন্ডিস ডিসঅ্যাপিয়ার করবে, আবার আসবে। সেটা কীরকম? অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটারের চারিদিকে যখন একটা গ্রোথ হবে, ম্যালিগন্যান্ট গ্রোথ হবে, গ্রোথ হতে হতে সে নির্দিষ্ট সময় পর ব্লাড সাপ্লাই, এডুকেট ব্লাড সাপ্লাই পাবে না, কারণ এটা এপিথেলিয়াম থেকে আসছে গ্রোথটা। এপিথেলিয়ামের ব্লাড সাপ্লাই ইনএডুকেট থাকে, ইচ্ছে মতো বাড়তে পারে না। সুতরাং যতটুকুন ব্লাড সাপ্লাইয়ের ক্ষমতা আছে ওই টিউমারটায়, পাওয়ার ক্ষমতা আছে, ফিডিং ভেসেলের যতটুকুন ক্ষমতা আছে তার থেকে বেশি গ্রোথটা হলে পারে সেখানে অটোমেটিক্যালি ওখানে টিউমার সেল নেক্রোসিস হয়ে যাবে। ইসকেমিক নেক্রোসিস হয়ে টিউমার সেলটা স্লাপ আউট হয়ে যাবে। স্লাপ আউট হয়ে যাওয়ার পর তখন অবস্ট্রাকশন থাকবে না, জন্ডিসটা কমে যাবে। আবার টিউমার গ্রোথ করবে, আবার আস্তে আস্তে জন্ডিস বাড়বে, প্রোগ্রেসিভলি বাড়বে, হঠাৎ করে জন্ডিস কমে যাবে। এটাকে আমরা বলি ফ্লাকচুয়েটিং জন্ডিস। এই কথাগুলো যেন খেয়াল থাকে। তাহলে সিবিডি স্টোনে হবে ইন্টারমিটেন্ট জন্ডিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে হবে পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, আর পেরিয়াম্পুলারি কার্সিনোমাতে হবে ফ্লাকচুয়েটিং জন্ডিস। এটা হলো স্পেশাল ফিচার পার্থক্য হিসাবে। আমাদের কোশ্চেন ছিল সিবিডি স্টোন অ্যান্ড কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর কি ফিচার আমরা স্পেশালি পাবো? স্পেশাল ফিচার হবে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে স্টুল পেল হবে, ইউরিন কালার প্রোগ্রেসিভলি ডার্ক হবে, আর স্টোন ইন দ্য কমন বাইল ডাক্টে স্টুল কালার সবসময় পেল নাও হতে পারে, কারণ ওখানে কিছু কিছু বাইল সবসময় পাস করে। বাইল এর জন্য এটা পেল কালার নাও হতে পারে, বা হলে পারেও তার ইন্টেন্সিটিটা কম থাকবে, লেস পেল বা লেস কালারটা অল্টার্ড হবে কম। কিন্তু এখানে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে এটা একটা ক্লাসিক্যাল এবং এটা প্রোগ্রেসিভ, ক্রমেই এটা ডিটোরিয়েট করবে। কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে আগেই বলেছি এটা পেনলেস হবে। সিবিডি স্টোন ফ্রিকুয়েন্টলি ইট ইজ ফলস কলিকি পেন থাকবে। স্ক্র্যাচ মার্ক, স্ক্র্যাচ মার্কও কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে ইচিং এবং স্ক্র্যাচ মার্ক বেশি থাকবে, আর সিবিডি স্টোনে ইচিং এবং স্ক্র্যাচ মার্ক কম থাকবে। জন্ডিসের ইন্টেন্সিটি তো আগেই বলেছি। এবার লোকাল এক্সামিনেশনে কি পাবো? লোকাল এক্সামিনেশনে, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে সিবিডি স্টোনে, আচ্ছা একটু বলে নেই, জেনারেল এক্সামিনেশনে আমরা কি ফাইন্ডিং পাবো? আমি আগেই বলেছি, আমরা পাবো জন্ডিস পাবো। ক্লাসিক্যালি আমরা জন্ডিস পাবো অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অনুযায়ী। আর একটা কথা আমি বলি নাই, সেটা জানতে হবে, ব্রাডিকার্ডিয়া হবে। এই ব্রাডিকার্ডিয়াটাকে বলে রিলেটিভ ব্রাডিকার্ডিয়া। এই ব্রাডিকার্ডিয়া এবং সার্জারিতে ব্রাডিকার্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে। কেন? কারণ ব্রাডিকার্ডিয়ার রুগী সার্জারিতে ভর্তি হয় ডিউ টু দ্য ডিজিজের জন্যে, ভেরি ভেরি রেয়ার। মাত্র 2টা ডিজিজ সার্জারিতে ভর্তি হবে যাদের ব্রাডিকার্ডিয়া হলে সবসময় এটা সন্দেহজনক। 2টা মাত্র ডিজিজের সার্জারিতে যারা রুগী ভর্তি হয়, 2টা ডিজিজে ব্রাডিকার্ডিয়া হতে পারে। একটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিস, আর একটা হচ্ছে হেড ইনজুরি। আর কোনো ব্রাডিকার্ডিয়ার রুগী কিন্তু সার্জারিতে ভর্তি হবে না, অল আর মেডিসিনে। তোমরা যেটা জানো ব্রাডিকার্ডিয়া হয় হাইপোথাইরয়েডিজম, এটা কিন্তু মেডিকেল প্রবলেম, নট সার্জিক্যাল প্রবলেম। সুতরাং সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়া রুগী যদি ডিজিজের জন্য ব্রাডিকার্ডিয়া হয় তাহলে 2টো ডিজিজ, একটা অবস্ট্রাকটিভ জন্ডিস আর একটা হচ্ছে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার উইথ হেড ইনজুরি। হেড ইনজুরি হলেও হতে পারে, যে কোনো কারণে রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হলে হবে, শুধু হেড ইনজুরি না। সুতরাং রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এবং অবস্ট্রাকটিভ জন্ডিস রুগীদের ব্রাডিকার্ডিয়া হবে। আচ্ছা, এবার লোকাল এক্সামিনেশন করলে আমরা কি পাবো?
কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস যদি হয়, আমরা পালপাবেল গল ব্লাডার পাবো, পালপাবেল অ্যাবডোমিনাল ম্যাস পাবো। আর যদি সিবিডি স্টোন রুগী হয় তাহলে আমরা অ্যাবডোমেনে কোনো ফাইন্ডিং পাবো না, লোকাল এক্সামিনেশনে কোনো ফাইন্ডিং পাবো না। আর কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হলে দুটো ম্যাসের কথা বললাম, একটা গল ব্লাডার ম্যাস, আগের দিনই বলেছি গল ব্লাডার ম্যাসের কী কী ফিচার থাকবে। এটা রাইট হাইপোকন্ড্রিয়াম থেকে আসবে, এটা আপার লিমিট পাওয়া যাবে না, ইনসিনুয়েশন টেস্ট পজিটিভ হবে, এটা পাইরিফর্ম শেপ হবে, মুভস উইথ রেসপিরেশন, পারকাশন নট ডাল, এইসব কথা কিন্তু জানতে হবে। আমি আবার রিপিট করে গেলাম। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন of features between polydocolithiasis and carcinoma head of the pancreas. আচ্ছা, এরপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের মেনশন দি অপশন অফ ম্যানেজমেন্ট অফ ইউরিনারি ব্লাডার স্টোন। এটা আমরা গতদিন একটু বলেছিলাম, এখানে আর একটু বলবো আমরা। ইউরিনারি ব্লাডারের স্টোন থাকলে তাকে আমরা বলি কি, সিস্টোলিথিয়াসিস, সিস্টোলিথিয়াসিস। আর ইউরিনারি ব্লাডার, ইউরেটার, কিডনি যে কোনো জায়গায় যদি স্টোন থাকে সেক্ষেত্রে আমরা বলি কি, ইউরোলিথিয়াসিস। টার্মগুলো যেন মনে থাকে। আর আগের দিন আমি ওখানে বলেছি, অন্য টার্মগুলো বলেছি। ম্যানেজমেন্ট কি হবে ইউরিনারি ব্লাডার স্টোনের ম্যানেজমেন্ট? এখানে কিন্তু সরাসরি কোশ্চেন ম্যানেজমেন্ট। প্রথমে হলো নন সার্জিক্যাল অ্যাপ্রোচ, দেন সার্জিক্যাল অ্যাপ্রোচ। নন সার্জিক্যাল অ্যাপ্রোচ কি, স্টোন যদি অনেক সময় ছোট স্টোন হয় সেটা বের হয়ে যেতে পারে। কত ছোট? 5 মিলিমিটার পর্যন্ত যদি স্টোন হয়, মানে 1/2 সেন্টিমিটার স্টোন যদি হয়, এটা এমনি এমনি বের হয়ে যেতে পারে। কিভাবে বের হয়ে যেতে পারে তার অ্যাডভাইস কি হবে? রুগীকে রিঅ্যাসিওর করতে হবে যে আপনি এটা এখনই আমরা অপারেশন করার চিন্তা ভাবনা করছি না, আপনার স্টোনটা, পাথরটা ছোট, এটা এমনি এমনি বের হয়ে যেতে পারে, তার জন্য আপনাকে কিছু কি করতে হবে সেটা বলে দিতে হবে তাকে, যে আপনি বেশি করে পানি খান। পানি খাওয়ার পর পেশেন্টের বয়স অনুযায়ী, যদি পেশেন্ট ইয়াং পেশেন্ট হয় তাহলে আপনি স্কিপিং করবেন, স্পিকিং করবেন বা দৌড়ঝাঁপ করবেন, তাহলে স্টোনটা নেমে যেতে পারে। সেটা উপরে থাকলেও নেমে যেতে পারে, ব্লাডারে থাকলেও নেমে যেতে পারে, নেকে এসে আটকে থাকলেও পরে প্রস্রাবের সময় বেড়ে যেতে পারে। ইউজুয়ালি উপরের স্টোনগুলো আমরা বলি কিডনি স্টোন পর্যন্ত 5 মিলিমিটার পর্যন্ত একই চিকিৎসা, হোল ইউরিনারি ট্র্যাক্ট স্টোনে, নন সার্জিক্যাল অ্যাপ্রোচ। তাহলে সে পানি বেশি করে খাবে এবং জল্টিং বা স্কিপিং করবে। আর তার যদি বয়স সেরকম না হয়, সব বয়সে তো দৌড় লাফাতে পারবে না, বলতে হবে খাওয়ার পর হাঁটাহাঁটি করবেন অথবা পারলে সিঁড়ি ভাঙবেন। সিঁড়ি ভাঙার সুযোগ থাকলে পানি খাবার পর সিঁড়ি ভাঙবেন বা হাঁটাহাঁটি করবেন, এতে স্টোন বের হয়ে যেতে পারে। যদি না বের হয় এবং সিমটোমেটিক হয় তখন আমার সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। সার্জিক্যাল ইন্টারভেনশন কি কি বলেই দিয়েছিলাম, যে ওপেন মেথড একটা সিস্টোস্কোপিক মেথড, আর একটা হচ্ছে আমাদের লিথোট্রিপসি। সার্জিক্যাল ওপেন মেথডে আমরা যদি করি, ইউরিনারি ব্লাডারের স্টোনটা পেট খুলে বের করে আনবো, সেটাকে আমরা বলি সিস্টোলিথোটমি। আর যদি সিস্টোস্কোপের মাধ্যমে পার ইউরেথ্রায় আনি, আমরা সিস্টোস্কোপিক রিমুভাল অফ স্টোন আর লিথোট্রিপসি করতে পারি আমরা। এইটুকুনি আমরা এখানে বলে শেষ করলাম ম্যানেজমেন্ট সম্বন্ধে। এর বেশি তোমাদের জানার দরকার নাই। আমি কখনোই ম্যানেজমেন্ট সম্বন্ধে তোমাদের বেশি বলতে চাই না। আন্ডার গ্রাজুয়েটে ম্যানেজমেন্টের ডিটেল জানা 2-1টা ছাড়া সব ম্যানেজমেন্টের ডিটেল ওটাকে বলে না। আউটলাইন বা সার্জিক্যাল আউটলাইন বা সার্জিক্যাল স্টেপগুলো তোমাকে জানতে হয়, ডিটেলস জানা তোমার দরকার নেই। এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ক্যাথেটারাইজেশন ইন সার্জারি। ক্যাথেটারাইজেশন কখন কখন করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা প্র্যাকটিক্যাল ইস্যু। সার্জারি ডিপার্টমেন্টে ক্যাথেটারাইজেশন কখন করতে হবে?
এটারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা প্রি অপারেটিভ, একটা পার অপারেটিভ, একটা পোস্ট অপারেটিভ, যেভাবে তোমরা কমফর্ট ফিল করো। সার্জারির কথা আমরা বলবো। সার্জারিতে প্রি অপারেটিভ কোন রোগীগুলি আমরা ক্যাথেটার করি? যে রোগীতে ভলিউম লস হওয়ার ঝুঁকি আছে, ভলিউম লস হওয়ার ঝুঁকি আছে। সেটা কোনটা? তার যদি বার্নের রোগী হয়, সে যদি হিমোরেজের রোগী হয়, সে যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের রোগী হয়, মানে ভলিউম লস হয়ে তার সে শকে, ভলিউম লস হওয়ার কারণে সে শকে যেতে পারে। তাহলে এই রুগী যদি ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়, বার্ন, মেজর ট্রমা অ্যান্ড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তাহলে তাকে ক্যাথেটার করতে হবে। আর প্রি অপারেটিভলি আমরা আর কোন রুগীগুলি করব? কোনো রুগীর যদি কনসাসনেস, ড্রাউজিং অফ কনসাসনেস হয়, সে ঠিক কনসাস না, এরকম রুগী আসতে পারে, নানা রকম ডিজিজে সার্জারি ওয়ার্ডে আসতে পারে। হেড ইঞ্জুরির রুগী সেটা ওয়ার্ডে আসতে পারে। তাহলে হেড ইঞ্জুরি, কেন সেটা তো ইঞ্জুরির গ্রুপে গেল, ইঞ্জুরির গ্রুপে একটা রুগী গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের রুগী আনকনশাস হতে পারে। একটা গ্যাস্ট্রিক অনেক রুগী আছে যেটা আনকনশাস অবস্থা, অ্যাসোসিয়েটেড আনকনশাসনেস থাকতে পারে। ডিজিজের জন্য আনকনশাসনেস না, একটা আনকনশাসনেস রুগীর অ্যাপেন্ডিসাইটিস হলো, একটা আনকনশাসনেস রুগীর কোলিডোকোলিথিয়াসিস হলো, বা অন্য কোনো ডিজিজ হয়েছে একটা আনকনশাসনেস রুগী, সেটা ওয়ার্ডে ভর্তি হলো। সুতরাং আনকনশাস যে কোনো কারণেই হোক না কেন, তার ক্যাথেটারাইজেশন করতে হবে। আর ভলিউম ডিস্টারবেন্সের জন্য ক্যাথেটারাইজেশন করতে হবে। আর যদি তার ইউরিনারি ডিফিকাল্টিস নিয়ে আসে, তাহলে তার ক্যাথেটার করতে হবে। যেমন বিইপির রুগী বা বিপিএইচের রুগী, তাকে ক্যাথেটারাইজেশন করতে হবে। সে প্রস্রাব করতে পারছে না, বা নিউরোজেনিক ব্লাডারের রুগী, সে কত প্রস্রাব করতে পারছে না, ডিফিকাল্টি ইন মিকচুরেশন, সেখানে ক্যাথেটারাইজেশন করতে হবে। এটা গেল আমাদের প্রি অপারেটিভ ক্যাথেটারাইজেশন। পার অপারেটিভ ক্যাথেটারাইজেশন আমাদের কখন করতে হবে? এনি মেজর সার্জারি ক্যাথেটারাইজ করতে হবে। দীর্ঘ সময় যদি অপারেশন লাগে, তার ইনটেক আউটপুট মনিটর করা জরুরি। এনি মেজর সার্জারি, তাহলে তাকে ক্যাথেটারাইজ করতে হবে। যে কোনো বড় অপারেশন করতে গেলে, আমরা একটা হেমিকোলেক্টমি করব, আমরা একটা টোটাল গ্যাস্ট্রেক্টমি করবো, এদের ক্যাথেটার করতে হবে মনিটরিং করার জন্য, দীর্ঘ সময় অপারেশন লাগতে পারে। এনি পেলভিক সার্জারি, যে কোনো পেলভিক সার্জারির জন্য ক্যাথেটারাইজেশন লাগবে। কেন লাগবে? কারণ ক্যাথেটারাইজ করলে পারে ইউরিনারি ব্লাডারটা যদি এমটি হয়, তাহলে পেলভিসের মধ্যে আমরা অনেক জায়গা পাবো ম্যানিপুলেট করার জন্য, এবং পেলভিক অর্গানগুলো ইনজুরি হওয়ার ঝুঁকি কম থাকবে। আর যদি ইনজুরি হয়ও, আমরা তাড়াতাড়ি সেটাকে ডায়াগনোস করতে পারবো। ক্যাথেটার দেওয়া থাকলে আমরা ডায়াগনোসিস করতে সুবিধা হবে আমাদের। ক্যাথেটারের বেলুনটা আমরা হাতে পাবো, অথবা ব্লাড আর রক্ত গেলে পারে, রক্তক্ষরণ হলে সাথে সাথে আমাদের চোখে পড়বে। সুতরাং এনি পেলভিক সার্জারি করতে হলে ক্যাথেটারাইজ করতে হবে। আর একটা ইম্পর্ট্যান্ট গ্রুপ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগী। আগের দিনও বলেছি, অবস্ট্রাকটিভ জন্ডিসের রুগী অপারেশন করতে গেলে তার ক্যাথেটারাইজেশন করতে হবে। দিস ইজ অ্যাবাউট পার অপারেটিভ ক্যাথেটারাইজেশন। পোস্ট অপারেটিভ ক্যাথেটারাইজেশন কি? সেটা হচ্ছে এনি পেরিনিয়াল সার্জারি। কারণ পেরিনিয়াল সার্জারির পর রিটেনশন অফ ইউরিনের ঝুঁকি থাকে, সুতরাং তোমাকে ক্যাথেটারাইজ করতে হবে। এনি পেশেন্ট উইথ অপারেশন উইথ স্পাইনাল অ্যানেস্থেশিয়া, স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে যদি আমরা অপারেশন করি, তারও ক্যাথেটারাইজেশন অপারেশনের পরে হলেও নিশ্চিত করতে হবে, তা না হলে তার রিটেনশন হওয়ার ঝুঁকি থাকবে। আর একটা হচ্ছে পেশেন্টের প্রলং ইমোবিলাইজেশন যদি থাকতে হয় রুগীকে অপারেশনের পর, দীর্ঘদিন যদি তাকে ইমোবিলাইজ থাকতে হয়, তাহলে তাকে ইমোবিলাইজ করার জন্য ক্যাথেটারাইজ করতে হবে। তাহলে আমি 3টা গ্রুপে বললাম ক্যাথেটারাইজেশনের কথা: প্রি অপারেটিভ, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ। ক্যাথেটারাইজেশন ইন সার্জারি, আমি কিন্তু সার্জারি ডিজিজের বাইরে একটাও যাই নাই। ক্যাথেটারাইজেশন সম্বন্ধে এটুকুন জানতে হবে। কিভাবে ক্যাথেটারাইজেশন করতে হয় সেটাও তোমাদের জানতে হবে। কিভাবে ক্যাথেটারাইজেশন, এটা এখন আমি বলতে চাচ্ছি না, আচ্ছা যদি পরে সময় পাই বলবো। এরপর এটা হচ্ছে করভয়েশিয়াল ল। এটা তোমরা জানো, ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, করভয়েশিয়াল ল। হোয়াট ইজ করভয়েশিয়াল ল? এটার সাথে গল ব্লাডার ম্যানেজমেন্ট বা ফিচারের যেহেতু খুব ইম্পর্টেন্স আছে, এই জন্য এটা জানতে হবে। করভয়েশিয়াল লটা কি? এটাই
এর কিন্তু দুটো পার্ট আছে লয়ে। মেন লটা আমরা যেটা বলি জোড়াতালি দিয়ে আমরা অনেক বড় করে বলি, এটা কিন্তু মেন ল না। মেন ল হচ্ছে এটা একটা নেগেটিভ ল। ল কিন্তু আসলে নেগেটিভ সেন্টেন্স দিয়ে কখনো হয় না। তোমরা ভবিষ্যতে যখন থিসিস করতে যাবা তখন দেখবে হাইপোথিসিস কখনো নেগেটিভ সেন্টেন্স হয় না, অলওয়েজ পজিটিভ সেন্টেন্স দিয়ে করতে হবে। রেজাল্ট নেগেটিভ হতে পারে কিন্তু সেন্টেন্স হতে হবে, হাইপোথিসিস হতে হবে পজিটিভ সেন্টেন্স। রেজাল্ট নেগেটিভ হতে পারে, প্রমাণ হয় নাই, সেটাও একটা রিসার্চ, প্রমাণ করা যায় না, এটাও ইম্পর্ট্যান্ট একটা রিসার্চ। কিন্তু অবজারভেশনটা হতে হবে বা সেন্টেন্সটা হাইপোথিসিসটা হতে হবে পজিটিভ সেন্সে, এখানেও তাই। বাট অনলি হাইপোথিসিস যেটা হচ্ছে নেগেটিভ, সেটা হচ্ছে কি অবস্ট্রাকটিভ জন্ডিস with palpable gallbladder is not due to the stone in the common bile duct. This is the law, main law. এরপরে অনেক জোড়াতালি দেওয়া আছে, সেটা কিন্তু মেন ল না। মেন ল হচ্ছে এইটুকুন, অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পালপেবল গল ব্লাডার ইজ নট ডিউ টু দ্য স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট, নট ডিউ টু দ্য স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট, বা নট ডিউ টু দ্য স্টোন, নট ডিউ টু দ্য কোলিডোকোলিথিয়াসিস, কিন্তু ল থেকে আছে নট ডিউ টু দ্য স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। না, এটা করে ওটা স্টোন ইয়ে পার্ট না, নন টেন্ডার এগুলো থিসিসের পার্ট না। অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ পালপেবল গল ব্লাডার ইজ নট ডিউ টু দ্য স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। এর সঙ্গে দেখবা বইতে, অধিকাংশ বইতে আদারওয়াইজ ইট ইজ ডিউ টু দ্য কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এটা কিন্তু পরে যোগ করা হয়েছে, এটা লর মেন অংশ না। লর মেন অংশ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ with palpable gallbladder is not due to the stone in the common bile duct. এর ফ্যালাসি আছে, লট অফ ফ্যালাসি আছে, সেটা তোমরা জানো, প্যাথোলজিতে অনেক পড়ে এসছো তোমরা ফ্যালাসিগুলো কি কি। তাহলে জন্ডিসের সঙ্গে যদি পালপেবল গল ব্লাডার থাকে, ইট ইজ নেভার ডিউ টু দ্য স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। কারণ স্টোন ইন দ্য কমন বাইল ডাক্টের জন্য গল ব্লাডার পালপেবল হবে না। গল ব্লাডার পালপেবল হতে হলে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে কমপ্লিট অবস্ট্রাকশন হতে হবে। আর স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট কখনো কমপ্লিট অবস্ট্রাকশন করে না, এটা অবস্ট্রাকশন করে প্রক্সিমাল কমন বাইল ডাক্ট ডাইলেটেড হয়ে আবার স্টোন ডিসক্লোজ হয়ে যায়, এটা আবার পাস করে চলে যায়, কিন্তু গল ব্লাডারটা এনলার্জড হওয়ার সুযোগ পায় না। এত প্রেশার কমন বাইল ডাক্টের মধ্যে হবে না যেটা রেট্রোগ্রেডলি গল ব্লাডারকে ডিস্টেন্ড করতে পারে। কিন্তু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে প্রোগ্রেসিভ অবস্ট্রাকশন হবে, ন্যারোয়িং অ্যান্ড কমপ্লিট অবস্ট্রাকশন হবে, তখন এটা আর কমন বাইল ডাক্টের প্রেশার প্রোগ্রেসিভলি ইনক্রিজ করতে থাকবে এবং এটা রেট্রোগ্রেড প্রেশার অ্যান্ড কালেকশন অফ বাইলের জন্যে গল ব্লাডারটা পালপেবল হবে। এই গল ব্লাডার পালপেবল হবে, গল ব্লাডারে কিন্তু নন টেন্ডারের কোনো ব্যাপার নেই, কারণ এটা তো সিম্পল গল ব্লাডারের বাইল বেড়ে যাচ্ছে এই জন্যই পালপেবল হচ্ছে। এখানে গল ব্লাডারে কোনো ইনফিল্ট্রেশন নাই বা কোনো টিউমার বা গ্রোথ নাই, কোনো ব্যাপার নাই। সিম্পল গল ব্লাডারে যা থাকে সেই বাইল এসেই থাকবে, কিন্তু বেশি পরিমাণে বাইল আসবে বলে গল ব্লাডারটা বেশি বড় হবে। আচ্ছা, এর ফ্যালাসি কি তোমরা জানো? ফ্যালাসি হচ্ছে যে গল ব্লাডার পালপেবল বাট স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট কখন হবে? কমন বাইল ডাক্টে স্টোনের জন্য কখন গল ব্লাডার পালপেবল হবে? এটা তো নর্মালি হওয়ার কথা না, কিন্তু হতে পারে, সেটা হলো ফ্যালাসি। সেটা কখন হতে পারে? যে একটা স্টোন কমন বাইল ডাক্টে আছে আর একটা স্টোন মেজর ডিউডেনাল প্যাপিলাতে আছে। মেজর ডিউডেনাল প্যাপিলাতে যেটা আছে সেটা অবস্ট্রাক্ট করে রাখছে, সবসময় অবস্ট্রাকশন করে রাখছে, সুতরাং সেক্ষেত্রে কমপ্লিট অবস্ট্রাকশন হবে এবং গল ব্লাডারটা বড় হতে পারে। গল ব্লাডারে স্টোন থাকার জন্য কোনো এক কমন বাইল ডাক্টের এক জায়গায় স্ট্রিকচার হয়ে গেছে, স্টোন থাকার জন্য ইনফ্লামেশন হয়ে সেই ইনফ্লামেশন হিলিং হয়ে স্ট্রিকচার হয়ে গেছে। স্ট্রিকচার তো রিজিড অবস্ট্রাকশন, সেক্ষেত্রে গল ব্লাডারটা বড় হতে পারে। এইসব ক্ষেত্রে গল ব্লাডারে
কমন বাইল ডাক্টটা স্টোন, কিন্তু গল ব্লাডারটা ডাইলেটেড, যেটা হওয়ার কথা না। আবার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, কিন্তু গল ব্লাডার পালপাবেল না। সেটা কিভাবে হবে? এটাও ফেলাসি। যদি গল ব্লাডার তার আগে অপারেশন করে যা হয়ে থাকে, তাহলে তো গল ব্লাডার পালপাবেল হবে কিভাবে? আগে তার প্রিভিয়াসলি গল ব্লাডার অপারেশন করা হয়েছে, তাহলে গল ব্লাডার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হলে পারেও কিন্তু গল ব্লাডার পালপাবেল হবে না। আবার যদি এমন হয় তার দীর্ঘদিন থেকে গল ব্লাডারে ক্রনিক ইনফ্লামেশন ছিল, ইনফ্লামেশন হয়ে গল ব্লাডারটা ফাইব্রোসিস হয়ে কন্ট্রাক্ট করে ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হলে পারেও গল ব্লাডারটা ডাইলেটেড পাওয়া যাবে না। দিস ইজ দ্য ফ্যালাসি। এটা প্যাথোলজিতেও আছে। আমি এখান থেকে বেরোতে চাই। মেনশন দি অপশন অফ ম্যানেজমেন্ট অফ স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। এটা আগের দিনও একটু বলেছিলাম। কমন বাইল ডাক্টে স্টোন থাকলে আমরা কিভাবে বের করতে পারি? খুব একটা হলো, আমরা কমন বাইল ডাক্টে স্টোন থাকলে আমরা ওপেন অপারেশন করতে পারি, যেটাকে আমরা বলছি কোলিডোকোলিথোটমি। কোলিডোকোলিথোটমি, কমন বাইল ডাক্টে স্টোনটা বের করে নিয়ে আসলাম। আর কি করতে পারি? আমরা ইআরসিপি দিয়ে বের করতে পারি। ইআরসিপি করে আমরা স্টোনটাকে এক্সট্রাক্ট করতে পারি। কি দিয়ে বের করা হয় স্টোনটাকে? এখানে বলা হয় ইআরসিপি করে আমরা কি কাজ করি। আমরা ইআরসিপি করে স্ফিংটেরোটমি করি। স্ফিংটারটাকে আমরা কেটে ভিতরে ঢুকে ডরমিয়া বাস্কেট দিয়ে, একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে স্টোনটাকে ধরে বের করে নিয়ে আসা হয়। তাহলে তিনটা ইআরসিপি করা হয়, স্ফিংটেরোটমি করা হয়, অ্যান্ড দেন ডরমিয়া বাস্কেট দিয়ে ধরে স্টোনটাকে বের করে নিয়ে আসা হয়। আর কিভাবে বের করা যেতে পারে কমন বাইল ডাক্টের স্টোন? কমন বাইল ডাক্টের স্টোনে যদি, আগের দিনই বলেছিলাম, কমন বাইল ডাক্টে যদি অলরেডি টি টিউব দেওয়া থাকে, সেই টি টিউবের ভিতর দিয়ে স্টোন বের করে আনা যায়। তাহলে আমরা টি টিউবের ভিতর দিয়েও স্টোনটাকে বের করতে পারি। ভিতর দিয়ে একটা হলো, আমরা টি টিউবের ভিতর দিয়ে ওয়াশ দিয়ে, আগের দিনই বলেছি, ওয়াশ দিয়ে বের করে দিতে পারি, ডিউডনামের মধ্যে ঢুকাই দিতে পারি। আর টি টিউবের মধ্যে দিয়েও ডরমিয়া বাস্কেট ঢুকায় আমরা স্টোনটাকে বের করে আনতে পারি। তাহলে কমন বাইল ডাক্টে স্টোন থাকলে এইভাবে আমরা বের করতে পারি। আর একটা স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, এখন অনেক জায়গায় হচ্ছে, কোলিডোকোটমি করে, সেটা হলো স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে ল্যাপারোস্কোপি করে, ল্যাপারোস্কোপিক পোর্ট দিয়ে, হ্যাঁ, আমরা কোলিডোকোস্কোপি করে বের করতে পারি। কমন বাইল ডাক্টটা ছিদ্র করা হয়, ফুটো করা হয় না, মানে সিস্টিক ডাক্টকে যখন কেটে দেওয়া হয়, ওই সিস্টিক ডাক্টের ওপেনিং দিয়ে কোলিডোকোস্কোপ ঢুকায় স্টোনটাকে আমরা বের করে আনতে পারি। কোলিডোকোস্কোপ হচ্ছে স্পেশাল একটা ইনস্ট্রুমেন্ট, একটা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, কোলিডোকোস্কোপ দিয়ে বের করে আনতে পারি। এটা জাস্ট বলে রাখলাম যাতে তোমরা কোনোদিন শোনো নাই এমন না হয়, তবে এটা পরীক্ষার সময় না বলাই ভালো। তাহলে আমি কীভাবে ম্যানেজ স্টোন বের করে আনতে পারি সেটা আমি বললাম। এবার যে কোশ্চেনটা আমাদের আছে সেটা হলো, হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ব্লাড স্টোন? গতদিনই আমি বলেছি, প্রাইমারি ব্লাড স্টোন মানে হচ্ছে স্টোন ফরমেশন ইন স্টেরাইল ইউরিন। এটা কিন্তু কোশ্চেন, একাধিক কোশ্চেন থাকতে পারে। আমি কিন্তু একই কোশ্চেন টোকেন যেটা দুটো আছে সেটা কিন্তু এখানে আমি তুলি নাই, কম্পোজ করি নাই। এরকম কিন্তু কোশ্চেন আছে, একই কোশ্চেন দুইজনকে ধরা হয়েছে, এবং একই কোশ্চেনের যে দুটো নাম্বার থাকে এবং চারটা পার্ট থাকে, গোটাটাই একই রকম, সেটাও কিন্তু থাকতে পারে, সেটা আমি রিপিট করি নাই। পার্শিয়ালি যেটা রিপিটেশন হয়েছে সেটা এখানে কম্পোজ করেছি আমি। প্রাইমারি স্টোন অ্যান্ড সেকেন্ডারি স্টোন, ব্লাডার স্টোন। তাহলে স্টোন ফরমেশন ইন দ্য স্টেরাইল ইউরিন হচ্ছে প্রাইমারি স্টোন, আর সেকেন্ডারি স্টোন হচ্ছে ইন ইনফেক্টেড, স্টোন ফরমেশন ইন ইনফেক্টেড ইউরিন অর প্যাথোলজিক্যাল ব্লাডার। আমরা ইউরিনারি ব্লাডারের কথা বলছি, প্যাথোলজিক্যাল ব্লাডার মানে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন যদি থাকে, ব্লাডারে যদি ডাইভার্টিকুলার থাকে, প্যাথোলজিক্যাল ব্লাডার যদি থাকে, তাহলে তাকে আমরা বলবি সেকেন্ডারি ব্লাডার স্টোন। মেনশন দি অপশন অফ ম্যানেজমেন্ট অফ ব্লাডার স্টোন, অলরেডি এটা বলে ফেলছি আমি, ব্লাডার স্টোনের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা বলে ফেলেছি। আচ্ছা,
এখানে একটা কোশ্চেন বলে যায়, ইউরেথ্রাতে যদি স্টোন হয় তার চিকিৎসা কি? ইউরেথ্রাতে যদি স্টোন হয়, ইউরেথ্রাতে স্টোন মানে স্টোন এসে আটকে গেল ইউরেথ্রাতে, এটা কিন্তু বেশ কমন মেল পেশেন্টদের ক্ষেত্রে। আমি আগেও তোমাদের বলেছি বিভিন্ন সময়ে ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা কোনটা, এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়। হোয়াট ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা? আমি জিআইটি পড়ার সময় বলেছি এটা। ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াল জাংশন, আর ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস। অনেকেরই ভুল ধারণা আছে, ইনক্লুডিং কোনো কোনো টিচারের ভুল ধারণা আছে। ওরা অনেকে বলবে সেটা হলো যে স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা, স্পিংটার ইউরেথ্রা, সরি স্পিংটার ইউরেথ্রা, স্পঞ্জি পার্ট না, পোস্টার ইউরেথ্রা। না, এটা ঠিক নয়। স্পিংটার ইউরেথ্রা হচ্ছে রিজিড পার্ট অফ ইউরেথ্রা, মানে লেস ডিস্টেন্সিবল পার্ট। রিজিড পার্ট অফ ইউরেথ্রা হচ্ছে স্পিংটার ইউরেথ্রা, আপার পার্টে ইউরেথ্রা। আর ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা হচ্ছে, এটা অ্যানাটমিতেও লেখা আছে, তোমাদের অ্যানাটমি বইতেও লেখা আছে, ইট ইজ দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস। এ দুটোর ইম্পর্টেন্স কি? স্পিংটার অফ ইউরেথ্রা যেটা, সেটা ন্যারো, সেটা হচ্ছে রিজিড পার্ট। রিজিড পার্ট মানে আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্টেশন করতে চাই বা কোনো অ্যাপ্লায়েন্স ঢুকাতে চাই, তাহলে এই জায়গাটায় ইনজুরি হওয়ার ঝুঁকি বেশি, পোস্টার ইউরেথ্রা ইনজুরি হওয়ার ঝুঁকি বেশি। লেস ডিস্টেন্সিবল পার্ট বা রিজিড পার্ট, ইনজুরি হওয়ার ঝুঁকি বেশি। আর একটা ইম্পর্টেন্স আছে, আমরা যদি কন্ট্রাস্ট এক্সরে করি তাহলে আমাদের কাছে মনে হবে এই জায়গাটা বোধহয় স্ট্রিকচার হয়ে গেছে বা ন্যারো হয়ে গেছে, ভুল ইমপ্রেশন দিতে পারে আমাদের। আচ্ছা, আর ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ইউরেথ্রা হলো এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস। এর ইম্পর্টেন্স হচ্ছে কি, স্টোনগুলো এইখানে এসে আটকে যায়। তাহলে এর চিকিৎসা কি? এটা চিকিৎসা সিম্পল, আমাদের লুব্রিক্যান্ট দিয়ে দিতে হবে, ইউরেথ্রাতে লুব্রিক্যান্ট দিয়ে দিতে হবে, অ্যানেস্থেটিক লুব্রিক্যান্ট, যেটাকে আমরা জেসোকেইন বা লিগনোকেইন জেল যেটা ব্যবহার করি। এটা যদি আমরা ইউরেথ্রার মধ্যে ঢুকাই দেই, অটোমেটিক্যালি স্টোনটা এমনি বেরোয় আসবে। এখানে যে পেরিস্টালসিস আছে তাতে এমনি বেরোয় আসবে। যদি না বেরোয়, আমরা ইউরেথ্রাল স্টোনটাকে তখন এক্সট্রাক্ট করতে পারি, যেটা স্মল ইনসিশন, মিয়াটাসে একটা ইনসিশন দিয়ে স্টোনটাকে বের করে আনতে পারি। আর যদি মোর প্রক্সিমালি আটকে যায়, তাহলে আমরা চেষ্টা করব ওই জেল দেওয়ার পর, দুটো ঘটনা ঘটতে পারে। জেল দেওয়ার পর মনে করো মিড পেনিসে স্পিংটারটা, স্টোনটা আটকে আছে, জেল দেওয়ার পর এটা এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাসে এসে আটকে যাবে, অথবা এখান দিয়ে বেরোয় যাবে। আর যদি না বেরোয়, তাহলে আমরা এটাকে মিল্কিং করে পিছনে ইউরিনারি ব্লাডারে ঢুকাই দেবো। ঢুকাই দেওয়ার পর আমরা তাকে ইউরিনারি ব্লাডার থেকে স্টোন বের করে আনবো। ইউরেথ্রাতে সাধারণত আমরা ইনজুরি করতে চাই না, কারণ ইউরেথ্রা খুবই সেন্সিটিভ জায়গা। এখানে যত আমি ইনজুরি করব, তত সেখানে হিলিংয়ের পরে স্ট্রিকচার হওয়ার ঝুঁকি বেশি থাকবে। যত ইনজুরি করব, তত স্ট্রিকচার হওয়ার ঝুঁকি থাকবে। কেন? এখানে আমাদের ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। ট্রানজিশনাল এপিথেলিয়ামের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হলো দিস ইজ কন্ট্রাক্টাইল এপিথেলিয়াম, মানে এটা কোনো রকম ইনজুরি করলে বা ইরিটেশন হলে এটা কন্ট্রাক্ট করে থাকে। সুতরাং কোনো টিস্যু যদি কন্ট্রাক্টেড অবস্থায় হিলিং হয়, তাহলে স্ট্রিকচার হওয়ার ঝুঁকি বেশি হবে। যত আমরা এটা ইনজুরি করব, তত স্ট্রিকচার হওয়ার ঝুঁকি থাকবে। সুতরাং ইউরেথ্রাতে স্টোন থাকলে হয় আমরা এটা ডিস্টালি নিয়ে আসবো, অথবা প্রক্সিমালি ধাক্কা দিয়ে নিয়ে তখন আমরা দুই দিক থেকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। এটা ইউরেথ্রাল স্টোন, যদিও এটা খুব একটা জিজ্ঞাসা করা হয় না, কিন্তু এটা তোমরা জেনে রাখা ভালো, ইউরেথ্রাল স্টোনের এই কথাটা। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে মনে পড়লো, ন্যারোয়িংয়ের কথা। ইউরেটারে কিন্তু ন্যারোয়িং আছে, এটা কিন্তু অ্যানাটমির পার্ট, সার্জিক্যাল অ্যানাটমির পার্ট। এটা একটু তোমাদের জানতে হবে। ইউরেটারে নর্মালি কোন কোন জায়গায় কনস্ট্রিকশন থাকে, ন্যারোয়িং তো বলে না, এটাকে কনস্ট্রিকশন অফ দ্য ইউরেথ্রা, সরি ইউরেথ্রা বলছি কেন, ইউরেটার, সরি ইউরেটারে কিন্তু নর্মাল কনস্ট্রিকশন আছে কতকগুলি, অ্যানাটমিক্যাল কনস্ট্রিকশন। এর ইম্পর্টেন্স কি? আমরা যদি কন্ট্রাস্ট এক্সরে করি, মানে আইভিইউ করি, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করি, তখন এই জায়গাগুলো আমাদের ফলস ইমপ্রেশন দিতে পারে যে এখানে ইউরেটারগুলো ন্যারো আছে, এই লেভেলে ইউরেটার ন্যারো আছে। আসলে এই ন্যারোইংটা হচ্ছে অ্যানাটমিক্যাল এবং নর্মাল। কেন হয়?
কোথায় কোথায় থাকে ন্যারোয়িং? অ্যানাটমিতে আছে 4 জায়গা, সার্জারিতে 3 জায়গা বলা হয়, 4 জায়গা বলার দরকার নেই। সেই জায়গাগুলি কি কি? একটা হচ্ছে অ্যাট দি জাংশন অফ দি রেনাল পেলভিস অ্যান্ড ইউরেটার, ইউরেটেরো পেলভিক জাংশনে একটা ন্যারো থাকে। 2 নাম্বার ন্যারোয়িং থাকে, মানে ডিস্টালি ন্যারোয়িং থাকে, যেখানে ইউরেটার ক্রস করে আইলিয়াক ভেসেলকে, ইন্টারনাল আইলিয়াক ভেসেলকে যেখানে ক্রস করে। 3 নাম্বার থাকে যেখানে ক্রসড বাই ভাস ডিফারেন্স দিয়ে যেখানে ইউরেটার ক্রস হয় সেখানে। 4 নাম্বার হচ্ছে অ্যানাটমিতে লেখা আছে যেখানে এটা ব্লাডারে এন্ট্রি করে, ইউরেটেরো ভেসিকেল জাংশনে। এখানে তোমাকে 3টা জানলেই হবে। ইউরেটেরো ভেসিকেল জাংশন, হোয়ার ইজ ক্রস বাই ভাস ডিফারেন্স, ওই ইন্টারনাল আইলিয়াক এখানে বলা, দুটোকে একসঙ্গে বলা হয়। ইন্টারনাল আইলিয়াক ভাস ডিফারেন্স একটা ন্যারোয়িং বলা হয়, সার্জারিতে বলা আছে। অ্যানাটমিতে 4টা দেওয়া আছে। আর একটা হলো পেলভিক ইউরেটেরো পেলভিক বা পেলভিকো ইউরেটেরিক জাংশন, যেটাই বলো না কেন, এই জাংশনে। দিস ইজ দ্য নর্মাল ন্যারোয়িং অফ দ্য ইউরেটার বা কনস্ট্রিকশন, ন্যারোয়িং তো বলে না, কনস্ট্রিকশন অফ দ্য ইউরেটার। এবার আমাদের এই কাগজটা শেষ হলো। যেহেতু আমরা এই বক্সটা আজকে শেষ করতে চাই, একটা ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের বলা হয় নাই, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে, আগেই বলেছিলাম যেটা তোমাকে ভাইবা বোর্ডের থেকে বেশি জিজ্ঞাসা করা হবে লং কেসে, সেটা হলো বিপিএইচ, ইন্ডিকেশন অফ প্রোস্টাটেক্টমি। এটা খুব ভালো ধারণা থাকতে হবে। ইন্ডিকেশন অফ কোলিডোকোটমি আমি আগেই বলেছি, ইন্ডিকেশন অফ প্রোস্টাটেক্টমি। কখন আমরা প্রোস্টেট, বাংলাদেশের প্রায় 4 কোটি লোকের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে আছে, তা 4 কোটি লোকের তো চিকিৎসা লাগবে না। প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ ইজ নট এ, প্র্যাকটিক্যালি ইট ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ ইভেন্ট অফ লাইফ, লাইক প্রেগন্যান্সি ইন ফিমেল। প্রেগন্যান্সি কোনো ডিজিজ না, ইট ইজ এ ইভেন্ট অফ লাইফ। সুতরাং প্রোস্টেট গ্ল্যান্ডও একজন পুরুষের বয়স অ্যারাউন্ড 45-45-এর পরেই শুরু হয়। অ্যারাউন্ড 50 বছর বয়সে তার প্রোস্টেট গ্ল্যান্ড হাইপারট্রফি হবে। দিস ইজ নর্মাল ফেনোমেনা, সবার অপারেশন লাগে না। তাহলে কখন আমি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করব, ইন্ডিকেশনটা কি, এগুলো পরিষ্কার করে জানতে হবে। 1 নাম্বার ইন্ডিকেশন হিসাবে আমি সরাসরি যদি চলে যাই, ফার্স্ট হচ্ছে অ্যাকিউট রিটেনশন আনরিলিভড বাই ক্যাথেটার, অথবা বলা হয় ফেল্ড অ্যাকিউট রিটেনশন। আমি কি এটা একটু পরে ব্যাখ্যা করব। অ্যাকিউট রিটেনশন আনরিলিভড বাই ক্যাথেটার, ক্রনিক রিটেনশন উইথ কমপ্লিকেশন। কি কমপ্লিকেশন আগের দিনে তোমাদের বলেছি, কি কি কমপ্লিকেশন। যদি ব্লাডার চেঞ্জ হয়, যদি ইউরেটার চেঞ্জ হয়, যদি কিডনিতে চেঞ্জ হয়, যদি প্যাথোলজিক্যাল ডিজিজগুলো থাকে, কি কি কমপ্লিকেশন। ইনফেকশন হতে পারে, হেমাচুরিয়া হতে পারে, ভিউআর হতে পারে, ব্লাডার ড্যামেজ হতে পারে, স্টোন, ব্লাডার বলছি, কিডনি ড্যামেজ হতে পারে, স্টোন ফর্মেশন হতে পারে। দিজ আর দ্য কমপ্লিকেশন। ক্রনিক রিটেনশনের সাথে যদি এই কমপ্লিকেশনগুলো থাকে তাহলে অপারেশন লাগবে। আর অ্যাকিউট রিটেনশন আনরিলিভড বাই ক্যাথেটার, এই দুটো কথা না বললে হবে না, এক কথায়। এবং কমপ্লিকেশনগুলো একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। এর সঙ্গে আরও কতকগুলো আছে। কমপ্লিকেশন নেই, ক্রনিক রিটেনশন আছে, কখন অপারেশন করব, এখানে দুটো ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর হচ্ছে ক্রনিক রিটেনশন উইথ পিভিআর, মানে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির ফিচার যদি থাকে। সে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির ফিচারটা কি বলছিলাম আমি, যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির প্যারামিটার হচ্ছে পিভিআর। পিভিআর 100 ml এর বেশি হলে আমরা বলি ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। কিন্তু অপারেশন সাধারণত করা হয় যদি পিভিআর 200 ml এর বেশি হয়। কোনো কোনো বইতে কিন্তু 100 লেখা আছে, বলতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। বাট মোর অ্যাকসেপ্টেবল হচ্ছে 200 ml, কারণ অপারেশন, বেশি অপারেশন করে বেশি লাভ নাই, কারণ কমপ্লিকেশন অনেক বেশি, সেটা আমি আসবো। তাহলে পিভিআর, ক্রনিক রিটেনশন উইথ পিভিআর যদি 200 ml এর বেশি হয়, পোস্ট ভাইরাল রিসিডুয়াল,
ক্রনিক রিটেনশন উইথ লো ইউরোডিনামিক স্টাডিতে যদি আমরা লো ইউরিনারি ফ্লো পাই, ইউরোডিনামিক স্টাডিতে যদি ইউরিন ফ্লো 10 ml পার সেকেন্ডের কম হয়, পিক ইউরিনারি ফ্লো রেট 10 ml পার সেকেন্ডের কম হয়, তাহলেও আমরা তাকে প্রোস্টাটেক্টমি করব। আর কখন করব? তার যদি LUTS লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমগুলো এত বেশি হয় দ্যাট ডিস্টার্ব হিজ ডেলি লাইফ, তার ডেলি লাইফকে ডিস্টার্ব করছে, তাহলেও অপারেশন লাগবে। তাহলে এই কথাগুলো যেন তোমার মনে থাকে, বই পড়ার সময় এগুলো সব পাবে। একবার চোখ বোলাই নিয়েও যে কোনো বই, যে কোনো গাইড দেখবা পরিষ্কার হয়ে গেছে। তাহলে অ্যাকুট রিটেনশন আনরিলিভড বাই ক্যাথেটার, ক্রনিক রিটেনশন উইথ কমপ্লিকেশন, ক্রনিক রিটেনশন উইথ এভিডেন্স অফ ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন। আর একটা বললাম যে সিভিয়ার LUTS ডিস্টার্বিং ডেলি লাইফ, এইগুলি থাকলেই তার প্রোস্টাটেক্টমি করা লাগবে। এইবার আনরিলিভড বাই ক্যাথেটার, কথাটার মানে কি? একটা রুগী তোমার আত্মীয় স্বজন হতে পারে, তার প্রস্রাব আটকে গেল, তুমি একটা ক্যাথেটার দিলে, হঠাৎ করে প্রস্রাব আটকে গেল, ক্যাথেটার দিলে, ক্যাথেটার দেওয়ার পর সে ভালো থাকলো। বা আজকাল ইরিটেশন সিমটমের জন্য ওষুধ পাওয়া যায়, অবস্ট্রাকটিভ সিমটমের জন্য কিছু মেডিকেশন পাওয়া যায়, সেগুলো খেলে এই সিমটমগুলো আর আসে না, কিছু আস্তে আস্তে ইমপ্রুভ করে সিমটমগুলো। ক্যাথেটার দিলাম, ভালো হয়ে গেল, ক্যাথেটার বের করে ফেললাম, অ্যাকুট রিটেনশন, অ্যাকুট রিটেনশন তো ক্যাথেটার দিয়ে আমি আবার বের করে ফেলবো, অ্যাকুট রিটেনশন হলো। হঠাৎ করে তার প্রস্রাব আটকে গেছে, আগে সে জানতো না, বলতো, বুঝতো না কিছু, যদি ক্যাথেটার বের করে ফেললাম, সে প্রস্রাব করতে পারছে, তারই তার অপারেশন করার দরকার নাই। কিন্তু ক্যাথেটার দিলাম, এইবারই প্রথম প্রস্রাব আটকে গেল, ক্যাথেটার দিলাম, ব্লাডার ইভাকুয়েট হয়ে গেল, ক্যাথেটারটাকে বের করে নিয়ে আসলাম, আবার তার 2 ঘন্টা পরে প্রস্রাব করতে গেলে প্রস্রাব আটকে গেল। তাহলে সেটাকে আমরা বলি অ্যাকুট রিটেনশন আনরিলিভড বাই ক্যাথেটার, মানে বারবার তাকে ক্যাথেটার দিতে হচ্ছে। দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ প্রোস্টাটেক্টমি। কিভাবে প্রোস্টাটেক্টমি করতে পারি আমরা? একটা হলো আমরা ওপেন প্রোস্টাটেক্টমি করতে পারি, আর একটা সিস্টোস্কোপিক করতে পারি, যেটাকে আমরা বলি TUR। TUR-এ কিন্তু এটা অ্যাকচুয়ালি ইট ইজ নট প্রোস্টাটেক্টমি। TUR-এ কি হয়? ট্রান্স ইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট। এখানে কিন্তু হোল প্রোস্টেট গ্ল্যান্ড আনা হয় না। হোল প্রোস্টেট মানে প্রোস্টেটিক এনলার্জ টিস্যু আনা হয় না, এখানে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়, একটা ওয়াইড চ্যানেল তৈরি করে দেওয়া হয়, প্রোস্টেটের গাছ থেকে কেটে কেটে এনে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়, যার অবস্ট্রাকশনটাকে রিলিভ করার জন্য। আর ওপেন যেটা হয় প্রোস্টাটেক্টমি, আমরা ওখানে কি করি? আমরা অ্যাপ্রোচের 3টা পথ আছে, ইউজুয়ালি 3টা পথ আমরা, সেটা একটা হলো ট্রান্সভেসিক্যাল অ্যাপ্রোচ, রেট্রোপিউবিক অ্যাপ্রোচ, আর একটা আছে ট্রান্সপেরিনিয়াল অ্যাপ্রোচ, মানে পেরিনিয়াম দিয়ে এখন অপারেশন করা হয় না, বাকি থাকলো 2টো। ট্রান্সভেসিক্যাল, ইউরিনারি ব্লাডার ওপেন করা হয়, ইউরিনারি ব্লাডার দিয়ে ঢুকা হয়, আর একটা হচ্ছে এক্সট্রা ইউরিনারি ব্লাডার দিয়ে করা হয়, যেটাকে আমরা বলি রেট্রোপিউবিক। এটা বেশি প্র্যাকটিস করা হয় এখন, রেট্রোপিউবিক। এক্ষেত্রে কি করা হয়? প্রোস্টেটের অ্যাডিনোমেটার জোনটাকে তালশ্বাসের মতো খুঁচিয়ে উঠায় নিয়ে আসা হয়, এবং এই অপারেশনে একটা স্পেশাল ইম্পর্টেন্স হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড যত বড় হবে অপারেশন তত ইজিয়ার, কমপ্লিকেশন তত কম। এই একটা রোগে প্রোস্টেট গ্ল্যান্ড যত বেশি প্যাথোলজিক্যালি এনলার্জড হবে তত অপারেশন সহজ হবে, অপারেশনে কম সময় লাগবে, অপারেশনে কমপ্লিকেশন কম হবে। আর প্রোস্টেট গ্ল্যান্ড যদি বেশি বড়, বড় মানে বড় এনলার্জমেন্টটা যদি বেশি না হয়, তুমি যদি আগাম করতে চেষ্টা করো, তাহলে ওই প্রোস্টেট গ্ল্যান্ড তুমি খুঁচিয়ে উঠায় আনতে পারবে না, বরং তাতে ইনজুরি বেশি হবে, কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন বেশি হবে, এটার জন্য খেয়াল থাকে। তাহলে ট্রান্সইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেটাল আমরা একটা চ্যানেল তৈরি করে দেই, আর প্রোস্টাটেক্টমিতে পুরো অ্যাডিনোমেটার জোনটাকে আমরা তুলে নিয়ে আসি। প্রোস্টেটের আসলে 3টা জোন থাকে, সার্জিক্যালি বলা হয় 3টা জোন, অ্যানাটমিতে তোমরা পড়ে এসছো 2টা জোন, তোমরা 2টা জোনই বলো, কোনো অসুবিধা নেই।
জিজ্ঞাসা করা হবে কয়টা জোন, অ্যাডিনোমেটার জোন আর কার্সিনোমেটার জোন। অ্যাডিনোমেটার জোনটা থাকে সেন্ট্রালি, কার্সিনোমেটার জোনটা থাকে পেরিফেরালি। সুতরাং একটা রোগীর যদি প্রোস্টাটেক্টমি করা হয় তারপরেও কিন্তু তার প্রোস্টেটিক ক্যান্সার হতে পারে। তারপরেও কিন্তু তার জিজ্ঞাসা করা হবে যে একটা প্রোস্টাটেক্টমি রোগী কি প্রোস্টেটিক ক্যান্সার হতে পারে, বলে হ্যাঁ হতে পারে, কারণ তার কার্সিনোমেটার জোনটা তার বডিতে রয়ে গেছে, আমরা আনি নাই। আর প্রোস্টেট ক্যান্সারে কিন্তু প্রোস্টাটেক্টমি করা হয় না। আমি ইন্ডিকেশানে কিন্তু কার্সিনোমা প্রোস্টেট বলি নাই, যদিও আমার কোশ্চেনটা ছিল ইন্ডিকেশন অফ প্রোস্টাটেক্টমি ইন বিপিএইচ। তোমার যদি বলা হয় ইন্ডিকেশন অফ প্রোস্টাটেক্টমি কি, এই বিপিএইচ এর মধ্যেই থাকবা, কার্সিনোমা প্রোস্টেট বলবা না। কারণ কার্সিনোমা প্রোস্টেটে প্রোস্টাটেক্টমি করার ডিফিকাল্টিস হলো সেখানে তুমি প্রোস্টেটটাকে যদি ফেলে দাও তাহলে ইউরিনারি ব্লাডারের সঙ্গে ইউরেথ্রার কোনো কমিউনিকেশন থাকবে না, মাঝখানে কিছু থাকবে না, তাহলে প্রস্রাব পাস করবে কিভাবে, এজাকুলেটরি ডাক্ট কোথায় যাবে, ভাস ডিফারেন্স কোথায় যাবে, যাওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং ক্যান্সার প্রোস্টেটে কিন্তু অপারেশন প্রোস্টাটেক্টমি করা হয় না। ক্যান্সার প্রোস্টেটের চিকিৎসা হলো বেসিক্যালি হরমোন থেরাপি, এবং এতে প্রগনোসিস ইজ ভেরি গুড। হরমোন থেরাপি দিলে একটা প্রোস্টেট ক্যান্সারের রোগী 20 বছর 30 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হরমোন থেরাপি, রেডিওথেরাপি, এখানে প্রোস্টাটেক্টমি করা হয় না। বলেও এটা বলবা না, কোনো কোনো গাইডে লেখা আছে এটা বলবা না, প্রোস্টাটেক্টমি করা হয় না। তাহলে আমি বললাম প্রোস্টাটেক্টমির ইন্ডিকেশন আর প্রোস্টাটেক্টমির সঙ্গে। কোশ্চেন এখানেই শেষ না, এর সঙ্গে আরও ইম্পর্ট্যান্ট কথা আছে। এখন কোশ্চেন করছে একজন, স্যার প্রোস্টাটেক্টমি এর ইন্ডিকেশানে কি আইপিএসএস এর কথা বলতে হবে? আইপিএসএস মানে হোয়াট ডু মিন বাই আইপিএসএস? আচ্ছা, আইপিএসএসটা একটু ক্লারিফাই করো। ও সরি, ও আচ্ছা বুঝতে পারছি। এগুলো তোমাদের বলতে হবে না, এগুলো তোমাদের দরকার নাই। তোমরা এনলার্জ প্রোস্টেট কিভাবে ডায়াগনোসিস করবা? পেশেন্ট রিটেনশন নিয়ে আসবে অথবা কমপ্লিকেশন নিয়ে আসবে। একটা রুগী যদি 50 বছর বয়সের বেশি ইউরিনারি কমপ্লিকেশনগুলো নিয়ে আসে তাহলে তার এক্সক্লুড করতে হবে তার প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ আছে কিনা। ইভেন ভালো কথা বলছো তুমি, একটা রুগী হার্নিয়া নিয়ে আসলো, একটা রুগী হিমোরয়েড নিয়ে আসলো, একটা রুগী রেকটাল প্রোলাপস নিয়ে আসলো, দিজ আর দ্য অলসো কমপ্লিকেশন অফ প্রোস্টেট, এনলার্জ প্রোস্টেট। আমি কিন্তু বলি নাই, এটা হচ্ছে এক্সট্রা ইউরিনারি কমপ্লিকেশন। ইউরিনারি ট্র্যাক্টের বাইরে কি কি কমপ্লিকেশন হতে পারে এটাও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নাই। এইসব কমপ্লিকেশন নিয়ে আসলে পারে কিন্তু সেই রুগীর প্রাইমারি প্যাথোলজি যেটা তার, বা তার প্রেজেন্টিং প্যাথোলজি, হার্নিয়া, হিমোরয়েড, রেকটাল প্রোলাপস, এইটার চিকিৎসা করার আগে তার প্রোস্টেটের চিকিৎসা করতে হবে, তাহলে এই অপারেশন ফেল হবে। সুতরাং একটা 50 বছর রুগী হার্নিয়ার রুগী যদি তোমার কাছে আসে, তাকে একটা কোশ্চেন করলেও জিজ্ঞাসা করতে হবে যে আপনার প্রস্রাবে কোনো কষ্ট হয় কিনা। কারণ তার যদি এনলার্জ প্রোস্টেট বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থাকে তাহলে ওই হার্নিয়া রিপেয়ার করলে থাকবে না, আবার রিকার করবে। ভালো কথা বলছো। আর ইন্টারন্যাশনাল স্কোরিং এগুলো তোমাদের জন্য জানার দরকার নেই, এগুলো পোস্ট গ্রাজুয়েশনে কিচ্ছু লাগবে না। তুমি সিমটম দেখবা, সিমটম যদি তুমি সন্দেহ হয় তোমাকে নিশ্চিত হতে ক্লিনিক্যালি ডিআরই করতে হবে। ডিআরই ইজ কনফার্মেটরি, ডিআরই ছাড়া বিপিএইচ ডায়াগনোসিস ক্লিনিক্যালি করা যাবে না। বিপিএইচ এর পাররেক্টালি আমি কি দেখবো, একটা প্রোস্টেটের যা যা দেখার, গ্ল্যান্ডটা এনলার্জ কিনা দেখবো, তার কি বলে যে তার স্মুথ কিনা, সারফেস স্মুথ কিনা, মিডিয়ান সালকাস আছে কিনা, তারপরে হচ্ছে তার কম্পোজিশন বা কনসিস্টেন্সিটা কেমন। কনসিস্টেন্সি হচ্ছে ফার্ম হবে, হার্ড না, ফার্ম। এবং ওভারলাইং যে মিউকোজা আছে, রেকটাল মিউকোজা, সেটা মুভেবল কিনা, মিউকোজা মুভেবল কিনা বা ফ্রি কিনা, এই কয়টা জিনিস তোমাকে দেখতে হবে প্রোস্টেট গ্ল্যান্ডে ডিআরই করার সময়। আর যদি কার্সিনোমা প্রোস্টেট, এটা জিজ্ঞাসা করে ডিআরই ফাইন্ডিং, কার্সিনোমা প্রোস্টেট হবে অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট, যে কোনো প্রোস্টেটের একটা লোব এনলার্জ হবে, সেটা কনসিস্টেন্সি হার্ড হবে, সারফেস ইরেগুলার হবে,
ওভারলাইং এপিথেলিয়াম ফিক্স হবে, মুভেবল হবে না, ফিক্স হবে। দিজ আর দ্য মিডিয়ান সালকাসটা ডিস্টর্টেড হবে। দিজ আর দ্য ফাইন্ডিংস অফ ক্যান্সার প্রোস্টেট। এইসব ফাইন্ডিংস। এরপরে তুমি এক্সামিনেশন কি করবা? এক্সামিনেশন একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি আমরা। আল্ট্রাসোনোগ্রাম দুইভাবে, কনভেনশনাল আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য কেইউবি রিজিন করলেই প্রোস্টেট আমাদের দেখা যাবে, অথবা আমরা পার রেক্টাল আল্ট্রাসাউন্ড করতে পারি। হ্যাঁ, পার রেক্টাল আল্ট্রাসাউন্ড এখন অ্যাভেলেবেল করা যায়। এটা মোর ইনফরমেটিভ, এটা আমাদের করতে হবে ডায়াগনোসিস করার জন্য। না না, ওটা তোমার জানার দরকার না। স্কোর অনেক কিছু আছে, আমিও অত সব জানি না। আমি তোমাদের পড়ানোর জন্যই কনভেনশনালি যতটুকুন জানতে হয় আমি সেটুকুন জানি, কারণ এনলার্জ প্রোস্টেট পেডিয়াট্রিক সার্জারি রুগীদের হয় না, সেই জন্য আমি এটা ডিটেলস বা ওটা সম্বন্ধে বলতে পারবো না। তবে এইটুকুন বলতে পারবো, এটা তোমার পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হবে না, এসব স্কোর টিস্কোর জিজ্ঞাসা করা হবে না। যদি কেউ তোমাদের বলে থাকে এটা বাহাদুরি দেখানো, এটা তোমাদের জন্য না। যেটুকুন আলোচনা করা হয়েছে এটুকুন মনে রাখতে পারলে মোর দ্যান এনাফ। অপ্রয়োজনীয় কথা বেশি ঝামেলা করার দরকার নাই, ওটা পড়ার অনেক সময় পাবে। আমিও জানি না, এসব ভালো জানি না, ডিটেল জানি না। আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছিলাম, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি, আমি অলরেডি বলেছি প্রোস্টেট সিমটম স্কোর, এগুলো এত সব জানা লাগবে না তোমাদের। কমপ্লিকেশন অফ প্রোস্টাটেক্টমি এবং এর ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, কথায় কথায় জিজ্ঞাসা করা হবে তোমাকে। কমপ্লিকেশন অফ প্রোস্টাটেক্টমি, কমপ্লিকেশন অফ প্রোস্টাটেক্টমি এখানে জিজ্ঞাসা করা হবে। প্লাস অস্পিতে তোমাকে একটা ট্রাই চ্যানেল ফলিস ক্যাথেটার থাকতে পারে তোমার, সেখানে কোশ্চেন আসবে। ট্রাই চ্যানেল জেনে রাখবা কি জন্যে এবং এর ইম্পর্টেন্সটা কি। এখানে যে ক্যাথেটারটা থাকে অন্য ক্যাথেটার থেকে তার পার্থক্যটা কি। এতে 3টা চ্যানেল থাকে। একটা এডিশনাল চ্যানেল থাকে, হচ্ছে 2টো চ্যানেল তো তোমরা জানো, একটা দিয়ে ব্লাডার ইনফ্লেট করতে হয় সাইড চ্যানেল দিয়ে, আর মেন চ্যানেল দিয়ে হচ্ছে ইউরিন ইভাকুয়েশন হয়। আর আরেকটা চ্যানেল ট্রাই চ্যানেলে যেটা থাকে এডিশনাল, ইরিগেশনের জন্য, ইরিগেশন অফ দ্য ব্লাডার, ব্লাডারের মধ্যে ফ্লুইড ঢোকানো হয়, ইরিগেশন। 2টো সাইড চ্যানেল থাকে, একটা মেন চ্যানেল থাকে। আর একটা ইম্পর্টেন্স হচ্ছে এই ক্যাথেটারের, সেটা হলো এর বেলুনটা। ট্র্যাডিশনাল ক্যাথেটারের থেকে বেলুনটা বড় থাকে। কেন বড় থাকে? কারণ প্রোস্টেট গ্ল্যান্ডটা যখন আমরা অপারেশন করি তখন প্রোস্টাটেক্টমি করার পর, প্রোস্টেট বের করার পর ওইখানে একটা ডেড স্পেস তৈরি হয়, একটা ভ্যাকুয়াম তৈরি হয়, ফাঁকা জায়গায় তৈরি হয়। ওই স্পেসটাকে ফিট করার জন্যে যতটুকুন প্রয়োজন আমরা ব্লাডারটাকে, ইউরিনারি ব্লাডার ক্যাথেটারের বেলুনটাকে আমরা ইনফ্লেট করতে পারি। সুতরাং এই বেলুনের ক্যাপাসিটিটা অনেক বেশি হয়। হ্যাঁ, অনেক সময় এটা ইউজুয়াল ক্যাথেটারে আমাদের থাকে 30 ml পর্যন্ত, 15 থেকে 30 ml, এটা 50-60 ml পর্যন্তও পাওয়া যায় ক্যাথেটার, বিভিন্ন প্রয়োজন অনুযায়ী পর্যন্ত। বেলুনটা অনেক বড় থাকে, ক্যাপাসিটি অনেক বেশি থাকে ট্র্যাডিশনাল ক্যাথেটার থেকে। এবার আমি বলবো কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হতে পারে। এনি সার্জারিতে যেসব কমপ্লিকেশন হয় এখানে ডিউরিং অপারেশনের সময়, এটা অত ইম্পর্ট্যান্ট না। সেগুলো কি? ব্লিডিং হতে পারে, ইনজুরি হতে পারে, আদার অর্গান ইনজুরি হতে পারে, এটা গুরুত্বপূর্ণ না। স্পেশাল হচ্ছে এখানে কি হতে পারে? রিয়াকশনারি হিমোরেজ। রিয়াকশনারি হিমোরেজ এই একটা জায়গায় যেখানে তোমাকে লাইগেশন করে ব্লিডিং বন্ধ করা যায় না। লাইগেশন করে অন্য জায়গায় যেমন আমরা ব্লাড ভেসেল দেখে দেখে সেলাই দিয়ে দিতে পারি, এখানে আমরা তা পারি না। এখানে আমাদের কোয়াগুলেশন করে বন্ধ করতে হবে, অথবা প্রেশার ইফেক্ট দিয়ে, কম্প্রেশন দিয়ে বন্ধ করতে হবে। কোয়াগুলেশন দিয়েই বন্ধ। এখানে লট অফ ব্লিডিং, এখানে আমাদের প্রচুর জায়গার থেকে ব্লিডিং আসে, সম্ভব না। সেখানে আমরা তাড়াতাড়ি প্রোস্টেটটা অপারেশন করে ওখানে ক্যাথেটারের বেলুনটাকে আমরা ইনফ্লেট করে দেই, সেই বেলুনের প্রেশারেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য, এটা হচ্ছে আমাদের প্রাইমারি হিমোরেজ বন্ধ করার মেকানিজম। তাহলে আমরা একটা কোয়াগুলেশন কিছু করি আর বাকিটা করি কম্প্রেশন বা প্রেশার ইফেক্ট দিয়ে। কন্ট্রোল অফ ব্লিডিং, এটা আমরা আবার যখন টেবিল এ সম্বন্ধে আলোচনা করব এ টেবিলে, তখন আমরা এটা আরও ডিটেলস আলোচনা করব হিমোরেজ কন্ট্রোল সম্বন্ধে। তাহলে ব্লিডিং বন্ধ করি আমরা এখানে প্রেশার ইফেক্ট দিয়ে, বেলুন প্রেশার ইফেক্ট দিয়ে। আর হয়ে গেল। এরপরে পোস্ট অপারেটিভলি আমাদের ইম্পর্ট্যান্ট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে। পার অপারেটিভ একটা ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন, স্পেশালি যে প্রাইমারি
হিমোরেজ হতে পারে খুব বেশি। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশন হচ্ছে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে ক্লট রিটেনশন অ্যান্ড হিমোরেজ। এই হিমোরেজটাকে আমরা কি বলবো? রিয়াকশনারি ব্লিডিং। রিয়াকশন, অপারেশন করে চলে আসলাম, তারপরে ব্লিডিং হলো, রিয়াকশনারি ব্লিডিং বা হিমোরেজ। এই রিয়াকশনারি হিমোরেজের জন্য ইফেক্ট হবে দুইটা, একটা হচ্ছে হিমোরেজের ইফেক্ট, আর একটা হচ্ছে ক্লট রিটেনশন, ডেঞ্জারাস কমপ্লিকেশন ক্লট রিটেনশন। রিয়াকশনারি হিমোরেজ তো তুমি বাইরের থেকে ব্লাড দিয়ে ইমিডিয়েটলি কন্ট্রোল, যত ব্লাড যাচ্ছে তুমি বাইরের থেকে ব্লাড দাও কন্ট্রোল করতে দিয়ে। কিন্তু ক্লট রিটেনশন যদি হয়, ক্লট রিটেনশন হচ্ছে ব্লাডার থেকে কিছু বের হতে পারবে না। তাতে কি সমস্যাটা কি হবে? ইউরিন আউটপুটও হবে না, ইউরিন ভিতরে জমা হবে, কিডনির অ্যাকিউট রেনাল ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকবে, বা অ্যাকিউট রেনাল ইঞ্জুরি যেটাই বলো না কেন হওয়ার ঝুঁকি থাকবে। ক্লট রিটেনশন, এটা ইম্পর্ট্যান্ট কথা, হিমোরেজ অ্যান্ড ক্লট রিটেনশন। কিভাবে তুমি বুঝবা হিমোরেজ বা ক্লট রিটেনশন হয়েছে? এটা পোস্ট অপারেটিভলি এই রুগীকে অবজার্ভ করা খুব এসেনশিয়াল, কারণ এদের তো ক্যাথেটার অলরেডি দেওয়া আছে। দেখতে হবে যে আমরা ইরিগেশন করছি যে ফ্লুইড দিয়ে, আচ্ছা ভেরি গুড, আমরা ইরিগেশন করি কি ফ্লুইড দিয়ে? প্রোস্টাটেক্টমির সময়ে অথবা প্রোস্টাটেক্টমি অপারেশনের পরে ইরিগেশন করি আমরা নর্মাল স্যালাইন দিয়ে। কেন নর্মাল স্যালাইন? আরও তো অনেক ফ্লুইড আছে, হার্টম্যান সলিউশন আছে, ডিএ আছে, ডিএনএস আছে, সেগুলো কেন দেই না? এখানে নর্মাল স্যালাইন হচ্ছে আইসোটনিক টু দা, আমাদের সেরামে আইসোটনিক, তাহলে এখানে অ্যাবজর্পশন হবে না। অ্যাবনর্মাল দীর্ঘক্ষণ আমাদের ফ্লুইড, কখনো কখনো 5 লিটার 10 লিটার ফ্লুইড দিয়ে ইরিগেশন করতে হয় ইউরিনারি ব্লাডারে, সেখানে অ্যাবজর্পশন হবে না, ওয়াটার ইনটক্সিকেশনের ভয় থাকবে না, ওয়াটার ইনটক্সিকেশনের ভয় থাকবে না নর্মাল স্যালাইন দেওয়ার জন্য। আরও অনেক সুবিধা আছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইন ইজ ব্যাকটেরিওসিডাল, আমি আগেও আলোচনা করেছি, তোমাদের বলেছি লেকচার ক্লাসে। নর্মাল স্যালাইন কেন? কারণ আমাদের ব্যাকটেরিয়া বডিতে প্রোটোপ্লাজম হচ্ছে হাইপার অসমোলার, ব্যাকটেরিয়াল প্রোটোপ্লাজম হচ্ছে হাইপার অসমোলার। যদি নর্মাল স্যালাইনের মধ্যে দেওয়া যায় তাহলে নর্মাল স্যালাইনে দিলে ব্যাকটেরিয়াগুলো ফুলে উঠে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর ক্যান্সারের ক্ষেত্রে এটা হচ্ছে সাইটোসাইডাল, তার মানে ক্যান্সার সেল যদি নর্মাল স্যালাইনের মধ্যে দেওয়া যায় সেগুলো চুপসে যাবে, এবং ক্যান্সার সেল যেহেতু ইম্যাচিওর সেল, এটা হচ্ছে হাইপো অসমোলার, এই সাইটোপ্লাজম হাইপো অসমোলার, সুতরাং নর্মাল স্যালাইনের মধ্যে গেলে চুপসে যাবে, তার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তাহলে নর্মাল স্যালাইনের এইসব সুবিধা। এখানে আমাদের মেন ইম্পর্টেন্স হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশন হবে না, যত খুশি আমরা নর্মাল স্যালাইন দিতে পারি। আচ্ছা, টিইউআরপিতে কি ফ্লুইড ব্যবহার করা হয়? একটা কোশ্চেন, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। টিইউআরপিতে কিন্তু নর্মাল স্যালাইন ব্যবহার করা হয় না। কেন করা হয় না? আমরা টিইউআরপি অপারেশন করার সময় ইলেকট্রিক সার্কিট ব্যবহার করি, ইলেকট্রিক ডায়াথার্মি ব্যবহার করি, ইলেকট্রিক্যালি অপারেটেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি। নর্মাল স্যালাইন হচ্ছে ভেরি গুড কন্ডাক্ট মিডিয়া ফর ইলেকট্রিসিটি। সুতরাং নর্মাল স্যালাইন যদি আমরা টিইউআরপি করার সময় ব্যবহার করি তাহলে ইউরিনারি ব্লাডারের মধ্যে বার্ন হওয়ার ঝুঁকি থাকবে, কারণ নর্মাল স্যালাইন ইজ এ ভেরি গুড ইলেকট্রিক কন্ডাক্ট মিডিয়া। সেখানে আমরা কি ব্যবহার করি? গ্লাইসিন ব্যবহার করি। গ্লাইসিন পাওয়া যায়, যেটা যেন মনে থাকে, গ্লাইসিন ব্যবহার করি আমরা, গ্লাইসিন ব্যবহার করি টিইউআরপি, যেটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞাসা করে। আচ্ছা, তাহলে কমপ্লিকেশনের মধ্যে আমরা বললাম যে ক্লট রিটেনশন। তা ক্লট রিটেনশন যদি দেখো, তুমি ইরিগেশন ফ্লুইড যেটা দিচ্ছ সেটা যদি ড্রেনেজ চ্যানেল দিয়ে বের না হয়ে আসে, তুমি যা দিচ্ছ ফ্লুইড ভিতরে জমা হচ্ছে, বাইরে আসছে না, পেট ফুলতে থাকবে, যত সময় যাবে পেট ফুলতে থাকবে, ব্লাডার ফুলতে থাকবে, আসছে না, তখন তুমি কি করবা? তোমার কাজ কি? এটা ভেরি ইমার্জেন্সি, এটা বসে থাকা যাবে না। তুমি ইমিডিয়েটলি যেটা করবা, ইরিগেশন করবা, ব্লাডার ইরিগেশন। কোন চ্যানেল দিয়ে? যে চ্যানেল দিয়ে ইভাকুয়েশন হচ্ছিল, ক্যাথেটার ইভাকুয়েশন হচ্ছিল, মেন চ্যানেল, দিস ইজ হোয়াইট চ্যানেল,
ওই চ্যানেলের মধ্যে দিয়ে তুমি নর্মাল স্যালাইন ঢুকাই দিবা, ইরিগেশন মানে বাইরের থেকে প্রেশার দিয়ে ঢুকাই দিবা, দিলে আবার সাকশন দিবা। একবার দুবার চেষ্টা করবা, যদি না আসে, সাধারণত আসে না, প্রায় এটা ফেল হয়, আসে না। ব্লাডার যখন রক্ত যখন ক্লট হয়ে যায় বাইরের থেকে ইরিগেশন দিলে আসবে না, বরং আরো ব্লাডার ফুলতে থাকবে, ফ্লুইড যাবে, আসবে না, অনওয়ে ভালভের মতো কাজ করবে। কি দিয়ে দিবা? এমনি সিরিঞ্জ কিন্তু ওই ক্যাথেটারের সঙ্গে সেট হবে না। এমনি সিরিঞ্জের মাথাটা হচ্ছে চিকন, আর ক্যাথেটারের ওই মুখটা হচ্ছে অনেক ওয়াইড। তুমি ওখানে সেট করে ফ্লুইড ঢুকাতে গেলে ফ্লুইড ভিতরে যাবে না, সেটই হবে না, ওয়াটার টাইট হবে না। এটা ঢুকানোর জন্য আলাদা সিরিঞ্জ আছে, টমি সিরিঞ্জ, ওটাকে বলে টমি সিরিঞ্জ। এটা ডিসপোজেবল পাওয়া যায়, প্লাস্টিক টমি সিরিঞ্জ অথবা গ্লাস টমি সিরিঞ্জ। এটা বড় একটা সিরিঞ্জ পাওয়া যায়। এমনি সিরিঞ্জ তো থাকে 50 সিসি, এটা 200 সিসির একটা সিরিঞ্জ পাওয়া যায়, মোটা সিরিঞ্জ, যার মুখটা ক্যাথেটারের মুখের সঙ্গে ফিক্স করার জন্য স্পেশালি অ্যারেঞ্জ থাকে। তাহলে ওই টমি সিরিঞ্জ দিয়ে এটা জিজ্ঞাসা করে কি সিরিঞ্জ দিবা? টমি সিরিঞ্জ দিয়ে নর্মাল স্লাইন নিয়ে আমি ওয়াশ দেব। যদি আসে তো ভালো কথা, যদি ক্লটরা ডিসক্লোজ হয়ে যায় এবং সাকশন দিয়ে যদি ক্লটগুলো আসে, আমি ইরিগেশন করে দেবো। যত সময় ক্লট আসবে তত সময় আমি ওয়াশ দেবো, ইরিগেশন করে দেবো। যদি না আসে, একবার দুবার চেষ্টা করার পর নর্মাল স্লাইন দিয়ে যদি না আসে, আমাকে আর কিচ্ছু করা যাবে না, আমি সিনিয়রদের কল দেবো। সিনিয়রদের কল দেবো, রুগীকে ওটিতে নেওয়ার জন্য ব্যবস্থা করবো। এটা ভেরি ডিফিকাল্ট, এটা আসবে না। ওটিতে নিয়ে এটাকে সিস্টোস্কোপিক্যালি রিমুভ করতে হবে, অথবা ওপেন করে ক্লট রিটেনশন যেটা হয়েছিল সেটা বের করে আবার ক্লোজার করতে হবে। আর এর মাঝে তুমি হিমোরেজ হয়েছে, সুতরাং রুগীকে ব্লাড ট্রান্সফিউজ করতে থাকবা, ক্রস ম্যাচিং তো আগেই করা আছে, ট্রান্সফিউশন করতে থাকবা, এবং ওটিতে নিয়ে যে তার ক্লট রিটেনশন বের করতে হবে, এই জন্য ওটির জন্য ব্লাড রেডি করতে হবে। থাইরয়েড সার্জারির মতো তুমি ব্লাড দেওয়া শুরু করবা, ওটির জন্য ব্লাড রেডি করবা, সিনিয়রকে কল দিবা। এই হলো তোমার কাজ, ক্লট রিটেনশনের ম্যানেজমেন্ট। তাহলে ইমিডিয়েট পোস্ট অপারেটিভলি এইটা হলো। আর কি কমপ্লিকেশন হতে পারে? অন্যান্য অপারেশনে যা হয় এখানেও তাই হতে পারে, ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? লং টার্ম কিছু অনেক পরে যেটা হতে পারে, তার ইনকন্টিনেন্স হতে পারে। যেহেতু আমরা স্পিংটারের ওখানে কাজ করছি, স্পিংটার ইউরেথ্রাতে কাজ করছি, তার ইনকন্টিনেন্স হতে পারে। এটা সিম্পল ইনকন্টিনেন্স হতে পারে, স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে, যে কোনোটা হতে পারে। তার স্টিকচার হতে পারে, হিলিংয়ের পরে স্টিকচার হতে পারে, তার ভবিষ্যতে ইম্পোটেন্সি হতে পারে, তার রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে। স্পিংটার ড্যামেজ হয়ে যাওয়ার জন্যে বা ডিস্টালি ন্যারোয়িং হয়ে যাওয়ার জন্যে রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে। দিজ আর দ্য কমপ্লিকেশন অফ প্রোস্টাটেক্টমি, প্রোস্টাটেক্টমি অপারেশন। ডিউরিং অপারেশন হিমোরেজ, ইমিডিয়েট পোস্ট অপারেটিভলি হচ্ছে হিমোরেজ উইথ ক্লট রিটেনশন, রিয়াকশনারি হিমোরেজ উইথ ক্লট রিটেনশন, যেটা বললাম। ইনফেকশন হতে পারে, স্টিকচার হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, ইম্পোটেন্সি হতে পারে, রেট্রোগ্রেড ইজাকুলেশন হতে পারে। হ্যাঁ, তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশন অফ প্রোস্টাটেক্টমি। মোটামুটি আমি এখানে আমার যা মনে ছিল বলে ফেলছি, এখন আমার আর কিছু মনে পড়ছে না। তোমাদের যা প্রয়োজন, বিলিয়ারি সিস্টেমে কিছু কথা এখনো বলার বাকি আছে, সেগুলো অপারেশনের সময় আসবে। টেবিলে যদি আমরা আলোচনা যখন করব তখন এগুলো আসবে, সে কথাগুলি আসবে। ইউরিনারি সিস্টেমে মনে হয় আর বেশি দরকার নাই, যেটুকুন বলা হয়েছে এটুকুন জানলেই হবে। এটা কিন্তু একটা বক্স নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, তোমাদের আর কারোর কোনো কোশ্চেন আছে? এরপরে কিন্তু আমাদের আরো দুটো বক্স রয়ে গেছে, টেবিল বিতেই দুটো বক্স রয়ে গেছে। একটা বক্সে থাকবে অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমেটোলজি, আর একটা বক্সে থাকবে পেডিয়াট্রিক্স সার্জারি অ্যান্ড নিউরোসার্জারি। পেডিয়াট্রিক সার্জারি আর নিউরোসার্জারিটা সম্ভব হলে আমি সবার শেষে আলোচনা করব, কারণ এটা আমি কাউকে আর 2-3টা ব্যাচকে আলোচনা করেছি ওয়ার্ডেও, সবার শেষে আলোচনা করব সুযোগ থাকলে। আমি এরপরে ট্রমাটোলজি সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। অর্থোপেডিক্স তো তোমাদের আলাদা ক্লাস হবে, আমি বেশি কিছু কথা বলতে চাই না। ইম্পর্ট্যান্ট কথা যখন আসবে, সম্ভব হলে তোমাদের কিছু টিপস দিয়ে রাখবো যেগুলো তোমাদের ভুল হয়। ট্রমেটোলজিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন ডিউটি ডাক্তারের ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা ফ্রিকোয়েন্টলি তাদের ডিউটি করতে হয়।
একজন ডিউটি ডাক্তারকে রুটিন কেস খুব একটা বেশি ফেস করতে হয় না। ডিউটি ডাক্তারকে ফেস করতে হয় সার্জিক্যাল ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি। সুতরাং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সম্বন্ধে বেশি জানতে হবে, তোমাকে ভালো জানতে হবে। ট্রমেটোলজি সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। ট্রমেটোলজি হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। এখানে কিছু কথা আসবে, সেটা আমরা আগামী দিন আলোচনা করব। আমি তার আগে তোমাদের জানিয়ে দেব কোশ্চেনগুলি। আর এরপরে আমরা টেবিল বি এতে যাব। টেবিল এতে অনেক কিছু আছে, সেখানে প্রিন্সিপাল অফ সার্জারি আছে। কারোর কোনো কোশ্চেন আছে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস হলো পার্টিসিপেশনটা আমি অনেক কম দেখছি। তোমরা ইন্টারেস্ট ফিল না করলে আমার কোনো অসুবিধা নাই, আমি দুজনের অনলাইনে থাকলেও আলোচনা করব, আমার কখনো কোনো অসুবিধা নাই। কিন্তু অন্যান্য সাবজেক্টের থেকে তোমাদের এই আমার ডিসকাশনে পার্টিসিপেশন আমি কম দেখছি। কারণ মোজাম্মেল স্যারের ডিসকাশনে কালকে আমি দেখেছি 80-র উপরে পার্টিসিপেশন। হ্যাঁ, দেবাশিসের লেকচারেও আমি দেখেছি, অনলাইনে আমি ছিলাম, সেখানেও পার্টিসিপেশন ছিল, কিন্তু অ্যারাউন্ড 60-র উপরে ছিল। তোমাদের পার্টিসিপেশন কিন্তু পরে আফসোস করতে হতে পারে, কারণ এগুলো আমার জানা মতে কেউ কখনো আলোচনা করবে না। আর আমি এই প্রশ্ন সম্বন্ধে আলোচনা করলেও এর সঙ্গে যেগুলি দরকার সেগুলো বলে যাচ্ছি। অপ্রয়োজনীয় কথা কিন্তু জানার সময় বোধহয় তোমাদের বেশি নেই। যাই হোক, যে ইন্টারেস্টেড হয় তাকেই আমি আলোচনা করব, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এটুকুনি থাকুক।